একদম কিছু জানা নেই, এমনিতে ঘুম কাতুরে মেয়ে সে। তারপর আজ কয়েকদিন ওষুধের প্রভাবে ঘুমালে যেন চোখ মেলাতেই পারছে না। আর গতকাল এত ক্লান্ত ছিল শরীর, ঘুমের মধ্যে কিচ্ছু টের পায়নি সে। তবে ঘুমাবার সময় তো এত কাছাকাছি ঘুমায়নি তারা। তবে ভেবেই যেন মুখে অস্পষ্ট হাসি ফুটল গৌরীর। এই হাসির কারণ কি তার জানা নেই। তবে কাল তো মনুতা তাকে এভাবে জড়িয়ে শুয়েছিল। কই, এইরকম অনুভব তো হয়নি। সময় নিয়ে নিজের অনুভূতিগুলোকে ধাতস্থ করলো গৌরী। তারপর আলতো হাতে গায়ের ভারী শীত বস্ত্রটা সরিয়ে ফেলল। নিজের পেটের উপর শক্তপোক্ত হাতটায় হাত রাখতেই ভিতরটা কেমন ছমছম করে উঠল। তবুও নরম স্পর্শে সেই হাতটা ধরে সরিয়ে নিবানের গায়ে জড়ানো ভারী কম্বলটার উপর নিচ রেখে তড়িৎ উঠে বসল। মুহূর্তেই নড়ে চড়ে উঠল পেছনের মানুষটা। ফের শান্ত করে পিছিয়ে মরল। নীল সবুজের ডিমে আসা মিঠে আলোতে শ্যামবর্ণ মুখটা স্পষ্ট, নির্দাত বুঝে থাকা চোখ, গাঢ় শ্বাস প্রশ্বাস বলে দিচ্ছে মানুষটা এখনো গভীর ঘুমে। সে ঘুম ভাঙার চেষ্টাও করল না করি। সামনে ফিরে শব্দহীন নেমে পড়ল বেড থেকে। অপরিচিত রুমটায় আশেপাশে খেয়ালি নজরে তাকালো। সবকিছু নতুন, অপরিচিত, যেখানে আগে আসা হয়নি কখনো। কালকে রাতে প্রথমে আসা এই রুমের জানালা দরজা সব বন্ধ। প্রতিটি জানালা দরজায় ভারী ভারী পর্দায় শুভায়িত। রুমটা নীরব, শান্ত, রাতের মধ্যে আলোহীন। শুরু কৃত্রিম আলোটা ছাড়া বাইরের পরিবেশ বোঝা দুঃসাধ্য। কয়টা বাজে? ঘুরে ফিরে বাম পাশের দেয়ালের দিকে ফিরতেই বড়সড় একটা দেয়াল ঘড়ি নজর পড়ল। সেখানে সময়ের কাঁটাগুলো স্পষ্ট জানান দিচ্ছে 5:15, অর্থাৎ ফজরের আজান শেষে এখন ভোর। করি বেডের দিকে আরও একবার তাকিয়ে ওয়াশরুমের দিকে চলে গেল। হঠাৎ মনে হলো গায়ে ওড়না নেই। চমকে তড়িৎ আবার ফিরে এলো। মানে কি, গায়ের ওড়না গেল কোথায়? নিজের শোয়ার জায়গাটা অনুসন্ধান করে না পেয়ে আস্তে ধীরে নিবানের গায়ের কম্বলটা উঁচু করলো। মানুষের শরীর দিয়ে পিঠের নিচে জড়িয়ে আছে ওড়নাটা। ভুলেও চেষ্টা করলো না ওড়না ছাড়ান। কম্বলটা ঠিকঠাক করে দিয়ে আশেপাশে নজর দিল। কালকে নিবানের জড়িয়ে দেওয়া হিজাবটা সোফার উপর দেখে তড়িৎ গিয়ে সেটা উঠিয়ে নিজের গায়ে মাথায় জড়িয়ে নিল। অদ্ভুত ভঙ্গিতে বুকে হাত চেপে শ্বাস নিয়ে আরও একবার বেডের দিকে তাকিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। সময় নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে নামাজ পড়ে নিল। কাল পিরিয়ড নিয়ে সন্দেহ থাকলো, রাতে গোসলের পর সন্দেহটা কেটে গিয়েছে। রাতে গোসলটা সে ঋতুস্রাব থেকে সুস্থ হওয়ার বদলে ফরজ গোসলের নিয়তেই করেছিল। বিদায় সন্দেহের প্রবণতা যেমন নেই, নামাজ পড়তে অসুবিধা নেই। নিজে নামাজ পড়ার পর গভীর ঘুমে শয়নরত মানুষটাকে উঠে ডেকে নামাজ পড়াতে মন চাইল। তবে কোনো এক দ্বিধায় পড়ে মানুষটাকে আর ডেকে ওঠানো হলো না। নামাজের বিছানায় বসে নিজের অতীত বর্তমান নিয়ে বেশ ভাবলো। কত দ্রুত নিজের জীবনের গতিবিধি পাল্টে গেল। কাল এই সময় কোথায় ছিল, কি করছিল, আর আজ কোথায়? জায়নামাজ থেকে ওই মানুষের শরীরের পারফিউমের সুগন্ধ আশ্চর্য। ও মানুষটা ঘরের প্রতিটি জিনিসের সুগন্ধটা কি নিজ ইচ্ছাকৃত ছড়িয়েছে, নাকি তার স্নেহ সুগন্ধে সিক্ত হয়েছে এই ঘরের প্রতিটি জিনিস? হঠাৎ নিজের শরীর থেকেও একই সুগন্ধ অনুভব করলো কৌরি। শিহরিত হলো শরীর। তার গায়ে তো ইচ্ছাকৃত পারফিউমের ছিটে ফোঁটা লাগানো হয়নি, এমনকি মানুষটা লাগিয়েও দেয়নি। তবে কি তার খুব কাছাকাছি ঘুমানোর ফলশ্রুতি? তাই হয়তো এই ঘরের সবকিছুর মতো স্নেহ সুগন্ধে সিক্ত করেছে তাকেও। আপন মর্জিত ঠোঁট প্রসারিত হয়ে এলো কৌরির। নামাজের বিছানাটা গুছিয়ে আবারও বেডের দিকে নজর দিল। লম্বা চওড়া মানুষটা কেমন কম্বলটা আষ্টে পিষ্টে জড়িয়ে নিষ্পাপ বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। নিষ্পলক চোখে কিছুক্ষণ দেখে নিঃশব্দে রুম থেকে বের হলো কৌরি। আজ যেন রুমের বাহিরে পা ফেলতে কিছুটা অস্বস্তি কাজ করলো কৌরি। কিছুক্ষণ দরজার মুখে দাঁড়িয়ে এদিক ওদিক তাকালো। বাড়িটা নিঃশব্দ, হয়তো সবাই এখনো ঘুমে। এবার ধীরে ধীরে পা এগোলো কৌরি। সিঁড়ি বেয়ে নিচে নামতে রান্নাঘর থেকে খুটখাট শব্দ এলো কানে। এ সময় রানী সাহেবা থাকে কিচেনে। কোথায় যাবে ভেবে না পেয়ে সেদিকে এগোলো সে। সত্যি রানী সাহেবা কিচেনে। চুলার উপর চায়ের প্যান বসানো, তাতে অর্ধ প্যান পানি এখনো শিথিল, হয়তো কেবল পানি বসিয়েছে। পানি বসিয়ে তিনি সকালের নাস্তা বানানোর সরঞ্জাম রেডি করছেন। তাকে কিচেনে দেখে সহসা তিনি কেমন ব্যতিব্যস্ত হয়ে বললেন, আরে নতুন বউ, তুমি এত সকালে এখানে কেন?
কৌরি যেন লজ্জায় পড়ল। নতুন বউ, রানী সাহেবের মুখে হঠাৎ এমন সম্বোধন তাকে কেমন লজ্জায় আড়ষ্টতায় ফেলে দিল। ভেতরটা অদ্ভুত অনুভূতিতে হাঁসফাঁস করে উঠল। তবুও বাইরে নিজেকে ঠিক রাখার প্রচেষ্টা করে অপ্রস্তুত হেসে বলল, আমি তো রোজ এরকম সকালেই উঠি, আপনি তো জানেনই। তবে আজ? কথাটা বলে নিজেও যেন কেমন থমমত খেলেন, যেটা তার মুখভঙ্গিমায় প্রকাশ পেল। কৌরি যেন আরো অপ্রস্তুত হলো, তবে পরিস্থিতি সামলাতে বলল, আজও ঘুম ভেঙে গেল, তাই উঠে পড়লাম। ঝুড়ির মরিচগুলো আপনার বাগানে না? রান্নাঘরের ক্যাবিনেটের পাশে বড় সড়ো একটা ঝুড়িতে গাছ ও মরিচগুলো রাখা। সেগুলো দেখে মূলত বলল কৌরি। সেটা খেয়াল করে রানী বলল, হ্যাঁ, শীতের আগে লাগিয়েছিলাম, বিয়ে উপলক্ষে বাড়ির চারপাশটা পরিষ্কার করার। সব গাছগুলো কেটে ফেলানো হয়েছে। মরিচগুলো তো এখনো সেভাবে বড় হয়নি, আরো বড় বড় হতো। গাছগুলো কাটলো কেন? আপনার লাউ শাক, পুঁই মাচা সবকিছু কেটে দিয়েছে। রানী হাসলো, মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ, পেছনের আগান বাগান সব পরিষ্কার করে ফেলেছে তো। কৌরির মন খারাপ হলো। রানী সাহেবা কত শখ করে গাছগুলো লাগিয়েছিলেন, এক বিয়েতে সব নষ্ট হয়ে গেল। বাড়ির ভিতরের কাজ কাম গুছিয়ে প্রায়ই তিনি সেখানে সময় দিতেন, সে সময়টা বৃথা গেল। ইস, সদ্য বিবাহিত রমণীর জৌলুস মুখটা মূর্ছা যেতে দেখে রানী বলল, মন খারাপ লাগছে? মন খারাপ করো না কৌরিমণি, আল্লাহ বাঁচিয়ে রাখলে সামনের বছর আবার লাগাবো সব কিছু। এবারের সবজি বাগানের কিষানি আমার সাথে না হয় তুমিও হলে কি হবে না? মুহূর্তেই মেঘ গিয়ে যেন ঝলমলে রোদ্দুর ভর করলো কৌরির মুখে। কণ্ঠ সে ঝলমলতা বজায় রেখে কৌরি বলল, ঠিক আছে রানী সাহেবা, এবারের সবজি বাগান করতে অবশ্যই আমি আপনার সঙ্গী হব। রান্নাঘরের ছোট টুলটা টেনে বসে পড়ল কৌরি। মরিচের ঝুড়িটা টেনে নিতে রানী বলল, আরে কি করছো? মরিচগুলো বেছে রাখি, আমি তো সেভাবে কাজ জানি না যে আপনাকে সাহায্য করব। আর দাদি আপার থেকে যেটুকু শিখেছিলাম তা তো এ বাড়িতে এসে ভুলেই গেছি। তোমাকে কিছু করতে হবে না, আর ওগুলো বাঁচতে গেলে হাত জ্বলবে তো। সদ্য মেহেন্দি মাখা সুন্দর হাত দুটো জ্বললে ব্যবহার করলে নিভান বাবা তো বাড়ি মাথায় তুলবে। তোমার প্রতি যা যত্নবান ছেলেটা, অবশ্যই সবার প্রতি খেয়ালি যত্নবান ছেলেটা। উনি কিচ্ছু বলবেন না। কথার ফাঁকে কৌরি মরিচগুলো বাছা শুরু করে দিল। রানী তার মেহেদি রাঙ্গা হাত দুটোর দিকে চেয়ে রইল। গাঢ় খয়েরি মেহেদি রঙা ফর্সা হাত দুটো নজর কাটছে প্রচণ্ড। সেই হাত দুটো নড়ে চড়ে কাজ কি অদ্ভুত সুন্দর দেখাচ্ছে। রানী সাহেবা, ঝুড়ির মধ্যে তো দেখছি মরিচ বাদেও টমেটো, বেগুন, শিম মিশ্রিত। ঝুড়ি দিন, আমি আলাদা আলাদা করে গুছিয়ে দিচ্ছি। বললাম তো তোমার কিছু করা লাগবে না কৌরিমণি। দিন না আপনি। রানী বাধ্য হলো দিতে। কৌরিও ঝটপট হাতে একে একে আলাদা আলাদা গুছিয়ে দিতে থাকলো সবকিছু। রানী নাস্তা বানানোর কাজে মন দিল, চায়ের দিকেও খেয়াল করলো। দুদিকেই নজর তার মধ্যে কৌরির সাথে টুকিটাকি গল্পে মেতে থাকলো। রানী সাহেবা, তুমি একা একা কার সাথে কথা বলছো? সকাল সকাল ঘুম ভেঙে গিয়েছে মান্যতার। নিজের একান্ত বেডটায় একা একা ঘুমাতে ঘুমাতে অভ্যাস হয়ে গেছে। কৌরি আর মনতা থাকলেও বা দুই একজন থাকলেও ততটা ঘুমের অসুবিধা হয় না। কাল রাতে বেশ কয়েকজন একসাথে ঘুমানোর ফলে রাতে ঘুম তো ব্যাঘাতই ঘটেছে, সাথে সকালে আর ঘুমিয়ে থাকতেই পারলো না। এত সকালে কাকে গিয়ে বিরক্ত করবে, তাই বাগানের দিকে যাচ্ছিল। ড্রয়িং রুম পার হতেই রানী সাহেবাকে কথা বলতে দেখে কৌতূহলবশত কিচেনের দিকে এগোলো। কিচেনে রানী সাহেবাকে একা একা কথা বলতে দেখে কৌতূহল যেন তার দ্বিগুণ হলো, তাই সহসা প্রশ্নটা করলো। কৌরি নিচে টুল পেতে বসে থাকায় ক্যাবিনেটের আড়ালে তাকে দেখা যাচ্ছিল না। আমি একা কই, নতুন বৌমাও তো আছে। নতুন বৌমা? হাসলো রানী, বলল, কৌরিমণি। কৌরি সহসা বড় বড় পা ফেলে রান্নাঘরে ঢুকলো মান্যতা। তাকে দেখে অমায়িক হাসলো কৌরি। সহসা মান্যতা প্রশ্ন করলো, তুমি এত সাত সকালে এখানে? পুনরায় একই প্রশ্নে লজ্জা পেল কৌরি। মান্যতাও প্রশ্ন করে কেমন যেন বিব্রত হলো। রানী সাহেবার দিকে এক পলক তাকিয়ে দেখলো তিনি নিজের কাজে ব্যস্ত। কৌরির উত্তরের অপেক্ষা না করে বলল, চল বাগান থেকে ঘুরে আসি। ততক্ষণে কৌরির গোছানো প্রায় শেষের দিকে, তাই বলল, আর একটু আছে, এটুকু করে নি। রানী সাহেবা,
তুমি একটু করে নিতে পারবে না? ওকে নিয়ে যাই। রানী তৎক্ষণাৎ বললেন, আচ্ছা যাও কৌরিমণি, তুমি ওঠো, ওইটুকু আমি করে নেব। এতবার নিষেধ করলাম, শুনলে তো না। যাও হাত ধুয়ে বড় মায়ের সাথে যাও। কৌরি বাধ্য মেয়ের মতো হাত ধুতে সিংহের সামনে দাঁড়ালো। মানতা দুষ্টুমি গলা তৎক্ষণাৎ বলল, রানী সাহেবা, করিমণি থেকে তোমার নতুন বৌমা ডাকটা কিন্তু দারুণ ছিল। ফের অমায়িক হাসলো রানী, বলল, আচ্ছা এবার থেকে তবে তাই বলে ডাকবো। মানতার দুষ্টুমি বুঝে কৌরি রানীকে উদ্দেশ্য করে বলল, আপনার কৌরিমণি ডাকটা আমার কাছে আরো আদুরে লাগে। রানী সহসা উত্তর দিল, আচ্ছা মাঝে মধ্যে না হয় কৌরিমণি বলেও ডাকবো। মানতায় মিছে মিছে বিরোধিতা করে বলল, তুই নতুন বউ, তোকে কেন করিমণি বলে ডাকবে? আগে এবারে মেয়ে মনে করে রানী সাহেবা না হয় আদর করে ডাকতেন। এখন তার নিভান বাবার বউ তুই, এখন আর আদুরের নামটাই না, বউ ইস বউ। সো নতুন বউ বলেই ডাকবে রানী সাহেবা। কৌরি এসে মান্যতার হাত পেঁচিয়ে ধরল, মিষ্টি অভিমান দেখে অভিযোগ করলো, পর করে দিতে চাইছো? রায়বাগিনী ননদিনী আমি, তোর নাম রক্ষা করতে হবে না? কৌরি এবার মান্যতা জড়িয়ে ধরলো, আহ্লাদিত কণ্ঠে বলল, তুমি আমার ভালো আপু। আর তুই আমার দাদা ভাইয়ের বউ, তুই জানিস দাদা ভাই আমাদের কাছে কি? আর তুই তার বউ, ও তোর বাচ্চা বউ, সবার আদুরের। এইবারে সংক্রান্তের আগে যে ভালোবাসা পেয়েছিস তা আমাদের সম, অথচ ওই মানুষটা সবার কাছে আলাদা, সবার কলিজার টুকরোর আদর ভালোবাসা। এবার সবার কাছে ভালোবাসা পাবি, দাদা ভাইয়ের স্পেশালে আদর ভালোবাসা। সে সবার জন্য মনি, মানে তার বউ, সেখানে কারো হিংসে দ্বিধেও নেই। সেই আদর ভালোবাসা এক তেল কমার নয়, কমবেও না, তাই না রানী সাহেবা? রানী সেকেন্ড সময় ব্যয় না করে উত্তর দিল, একদম তাই। তা কি আর কৌরি জানে না? হাসলো তিনজন। ফের মান্যতা তাড়া দিয়ে বলল, চল, তুই যে ভাবি ননদ হয়ে একটু মজা করব, পাচ্ছি না। বড় দাদা ভাইয়ের বউ বলে কথা, মজা করতে কলিজায় মোচড় দিচ্ছে। মান্যতার বলার ভঙ্গিমা দেখে হেসে দিল কৌরি, বলল, কলিজায় মোচড় দিচ্ছে যখন, তখন আর মজা করে লাভ নেই। হঠাৎ নীরব হলো দুপাশ। দুজনে হেঁটে চললো লন এরিয়া ছাড়িয়ে বাগানের দিকে। লন এরিয়ার অন্য পাশে তখনও বিয়ের স্টেজটা সাজানো গোছানো মোড়া নয়, এপাশে সারিবদ্ধ করে বিভিন্ন ফুলের বাগান। বিয়ে উপলক্ষে গাছগুলো সুন্দর করে ছেটে ছুটে পরিচ্ছন্ন করে সাজানো হয়েছে। মূল গেটের থেকে গাড়ির পার্কিং এরিয়া পর্যন্ত সারিবদ্ধ দুটি ঝাউ গাছের ফাঁকে ফাঁকে একটা করে বেলে ফুলের ঝাড়, তাতে থোকা থোকা ফুল উঠেছে। ঝাপানো গাছের নিচেও ফুল ঝরে পড়েছে। সকালের কুয়াশাচ্ছন্ন শিশির ভেজা ঘাসের উপরে পড়া শুভ্র ফুলগুলো এত স্নিগ্ধ। দুহাতে কিছু ফুল কুড়িয়ে নিল কৌরি, তা দেখে মান্যত কুড়ালো কয়েক গাছে। হঠাৎ করে শুধালো, ত্রিনয় ভাইয়া তোমাকে পছন্দ করে আপু? বিস্ময় নিয়ে কৌরির মুখের দিকে তাকালো মান্যতা। কৌরি বুঝলো কি করে? এই ব্যাপারে সেভাবে কেউ তো জানে না, তবে কৌরি জানলো কি করে? ভিতরটা কেমন হাঁসফাঁস লাগলো, বাহিরটাতে অস্বাভাবিক থাকার চেষ্টা করলো। সময় নিয়ে কেমন এড়োনো সরে বলল, উনি কেন আমাকে পছন্দ করবেন? যাই হোক, চল ওইদিকে যাই, কি সুন্দর গোলাপ ফুটেছে দেখ, আমাদের ডাকছে যেন। করে দ্বিতীয়ত প্রশ্ন করার সুযোগ পেল না। তার আগে তার হাতটা ধরে গোলাপের সারিবদ্ধ বাগানের দিকে নিয়ে যেতে থাকলো মান্যতা। আগে খেয়াল না করলো, আজ 3 দিন ধরে খেয়াল করছে। মান্যতা আপুর দিকে অদ্ভুত নজরে ত্রিনয় ভাইয়ার চেয়ে থাকা, মান্যতা আপুর একটু কাছে ঘেঁষতে চাওয়া, থেকে থেকে কথা বলার উদ্বিগ্নতা। অথচ মান্যতা আপু তাকে যেন চেনেই না। কেন এমন আচরণ? তার নজরে যদি ত্রিনয় ভাইয়ের ভালো লাগাটা প্রকাশ পেয়ে থাকে, তবে কি মান্যতা আপুর নজর সে ভালো লাগাটা তার প্রতি ছেলেটার দুর্বলতা নজরে পড়েনি? সত্যি কি পড়েনি? হিজাবটা কিন্তু দারুণ, তোকে বেশ মানিয়েছে, দারুণ দেখাচ্ছে। দাদা ভাই দিয়েছে? হিজাব পরা তো অনেক আগে দেখেছে, প্রশ্ন এখন প্রসঙ্গ এড়াতে চাইছে আপু হয়তোবা, তাই করিও আর সেভাবে কৌতূহল দেখালো না, শুধু মান্যতার প্রশ্নে ছোট করে উত্তর দিল। দুজন প্রসঙ্গ পাল্টে মজে গেল কথায় কথায়, ফাঁকে দুষ্টুমি হলো, মজা হলো। শিশির ভেজা ফুলগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখা গেল, তার ভেজা মাথাল গন্ধ নেওয়া হলো, কিছু স্নিগ্ধ ফুল তুলে কানে গোজাও হলো। এভাবে চলতে থাকলো তাদের ভোরের বাগান বিলাস।
ব্যালকনিতে দাঁড়িয়ে নিবিড় চোখে সদ্য বিবাহিত বউয়ের আর বোনের সকাল সকাল উচ্ছ্বসিত হওয়া পাগলামোগুলো দেখতে থাকলো নিবান। কাল মেয়েটা ঘুমিয়ে যাওয়ার পর তাকে সূক্ষ্ম স্পর্শে কাছে টেনে নিয়েছিল সে। কি করে পারত মেয়েটাকে পাশাপাশি রেখে কাছে না টেনে ঘুমাতে? এই মেয়েটাকে একটু কাছে পাওয়ার জন্য কত উতলা হয়েছে মন, বারংবার তার সংবরণ করে গিয়েছে। কাল সেই সংবরণটা আর মানতে চায়নি। ধৈর্যহারা হয়ে ঘুমন্ত মেয়েটাকে নীরবে কাছে টানতে শরীর মন দুটোই বাধ্য করেছিল। শরীরকে পাত্তা দেয়নি সে, মনটাকে পাত্তা দিয়ে মেয়েটাকে নিজের সাথে নিবিড় বন্ধনে জড়িয়ে নিয়েছিল শুধু। কি স্নিগ্ধ শান্তিময় সে অনুভূতি! সেসব অনুভূতি ছাড়িয়ে আরও একটা অনুভূতি জেগেছিল, তা হলো নিজের পৌরুষ অনুভূতি, যেটাকে সংবরণ করার ক্ষমতা নিবানের ছিল। সংবরণ করেও ছিল সে, অথচ মেয়েটাকে কাছে পাওয়ার স্পর্শে ঘুমাতে পারেনি প্রায় অর্ধরাতের বেশি সময়। তারপর কখন কিভাবে ঘুমিয়ে পড়েছিল নিজেও জানে না। সে বউ সকাল সকাল তার নিবিড় বন্ধন ছেড়ে পাখির মতো উড়াল দিয়ে উচ্ছ্বসিত হয়ে বেড়াচ্ছে। আজ পাখি বাঁধন ছেড়ে বেরিয়ে গেছে, রোজ রোজ কি আর তা হতে দেবে? হতে দেবে না নিবান। ওই নরম শরীরটা চুপচাপ বুকে পড়ে থাকার অনুভূতি। অবর্ণীয় স্পষ্ট হাসি ফুটল নিবানের ঠোঁটে, হাসিটা ভিতরের, সুখের, প্রশান্তির। হঠাৎ মান্যতার দিকে নজর পড়ার ভাবনায় কাটল নিবানের। কিছু একটা ভেবে লন এরিয়ার আসার জন্য অগ্রসর হলো সে। লন এরিয়া পা রাখতে রাখলো কালকের পাতা চেয়ার টেবিলে বসে ননদ ভাবি চুটিয়ে গল্প করছে, সাথে হাসি মজাও। তাকে দেখতেই দুজনে চুপ হয়ে গেল। দুজনের চোখ মুখেরই দু ধরনের আড়ষ্টতা। দুজনেই এই আড়ষ্টতার কারণ নিবানের জানা, তাই বিশেষ গুরুত্ব দিল না। নিবানকে কাছে এসে দাঁড়াতেই উঠে দাঁড়ালো মান্যতা। ভাই ভাবিকে স্পেস দিতে তড়িৎ বলল, আমি আসছি, তোমরা কথা বলো। মান্যতা কদম সামনে এগোনোর আগে নিবান বলল, তোমার সাথে আমার কথা আছে মান্যতা। বুক ধরফর করে উঠল মেয়েটার। কি কথা? ততক্ষণে করি উঠে দাঁড়িয়েছে। এবার সে বলল, তোমরা কথা বলো, আমি একটু ভেতর থেকে আসছি। নিবান ততক্ষণে বসে পড়েছে। সেই কিছু বলার আগে মান্যতা করির হাত চেপে ধরল। কেমন করে তাকালো তার দিকে। দাদাভাই মানে আতঙ্ক, আর কথা আছে মানে ভয়ঙ্কর কিছু। কিছুতেই কৌরিকে ছাড়া যাবে না। এই মুহূর্তে দাদাভাইয়ের সামনে সহজভাবে থাকার সাহস সে। মান্যতার পরিস্থিতি বুঝে নিজের আষ্টতা কাটিয়ে নিবানের পাশের চেয়ারে বসে পড়ল কৌরি। তাকে দেখে বসে পড়ল মান্যতা। নিবান সময় নিয়ে রয়ে শুয়ে বলল, কাল ত্রিনয় বাবার কাছে তোমাকে চেয়ে বিয়ের প্রস্তাব রেখেছে। শ্বাস যেন বুকেই বিঁধে গেল মান্যতার। তা আর বুক বেদ করে নিঃশ্বাস হয়ে নাক দিয়ে বের হতে ভুলেই গেল। যে ভয়টা পাচ্ছিল সেটাই হলো। লোকটাকে হাতের নাগালে পেলে নিশ্চিত সে গলা চেপে ধরত। তার মতো নিঃশ্বাস না আটকে আসা পর্যন্ত ছেড়ে দিত না সে। অসভ্য লোক একটা। ও বাবার কাছে আমার কাছেই প্রস্তাব রেখেছিল। বাবা এবং আমার একই কথা, তোমার সিদ্ধান্ত ইম্পর্টেন্ট। বড় ভাইয়ের সামনে এমনিতে সংকোচ দ্বিধা কাজ করে, তার উপর এমন একটা বিষয় মান্যতা আরো সংকুচিত হলো। কৌরি নীরব দর্শক। গলার কাছে বিঁধে থাকা নিঃশ্বাসটা কেমন হাঁসফাঁস করে উঠল মান্যতার। তার সাথে মস্তিষ্কে ঘোরা একটা প্রশ্ন। মান্যতা শ্বাস ছাড়ল। দ্বিধা আড়ষ্টতা নিয়েও মস্তিষ্ক হাঁসফাঁস করা প্রশ্নটা করেই ফেলল। তোমাদের সিদ্ধান্ত কি? নিবান সহসা বলল, ত্রিনয়ের মতো ছেলেকে নাকচ করার মতো ত্রুটি বা যুক্তি তো আমি দেখছি না। তার সঙ্গে বন্ধুত্বের সুদীর্ঘ সময় কেটেছে আমার জীবনের বিভিন্ন সিচুয়েশনে আমি তাকে বন্ধুর চেয়েও ভাইয়ের মতো কাছে পেয়েছি বেশি। সেই থেকে বন্ধু কম ভাইয়ের নজরে দেখে এসেছি তাকে। আমি ওর মধ্যে আর ইভানের মধ্যে কখনো পার্থক্য করে দেখি না। এটা তুমিও জানো। আর এটাও জানো আমি তাকে আমার ফ্যামিলির বাহিরের কেউ বলে কখনো ভাবিও না। সেখানে আমার সিদ্ধান্ত কি হতে পারে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। তবে এখানে আমার আর বাবার সিদ্ধান্তের চেয়েও তোমার সিদ্ধান্তটা ইম্পর্টেন্ট। তুমি কি চাইছো? ওকে খুব কাছ থেকে দেখেছি বলে আমি আমার দৃষ্টিভঙ্গি দিয়ে শুধু যাচাই করেছি। তোমার দৃষ্টিভঙ্গি দেখে তোমার ভাবনা আলাদা হতেই পারে, আর সাথে সংশয় করবে তুমি। সেখানে তুমি তাকে কেমন নজরে দেখছো, তোমার সিদ্ধান্ত কি সেটা গুরুত্বপূর্ণ। মান্যতা কি বলবে ভেবে পেল না। নিঃসন্দেহে ত্রিনয় ভালো ছেলে, তবে সমস্যা তার। সে কিভাবে সেই সমস্যাটা খোলামেলা উপস্থাপন করবে বাবা ভাইয়ের সামনে, এমনকি সবার সামনে? প্রস্তাব যখন রেখেছে সবার সামনে, বিষয়টা প্রকাশ পেতে সময় লাগবে না। আর ওই ভালো ছেলেকে রিজেক্ট করার কারণ তো তাকে দেখানোই লাগবে। তখন কি বলবে সে? কিভাবে বলবে নিজের সমস্যাটা? তবে একটা উপায় আছে, ওই মানুষটার মুখোমুখি হওয়া, তার সাথে কথা বলা। ব্যাপারটা তো সেম। সেই লজ্জিত কারণগুলোর জন্য মানুষটাকে এড়িয়ে চলা, সেসব কারণের জন্য আবার তার মুখোমুখি। উফ,
কি যে ঝামেলায় পড়লো সে। এমন একটা সিচুয়েশন দাঁড় করানোর জন্য মনে হচ্ছে লোকটাকে হাতের কাছে পেলে সে খুন করে ফেলাতো নিশ্চিত। সমস্যা নাই, তারপর হ্যাঁ না সিদ্ধান্ত জানিও। তবে তিনের মতো ছেলের হাতে তোমাকে তুলে দেওয়া মানে ভাই হিসাবে আমি নিশ্চিন্ত। আমরা কলিজাকে সর্বত্র দিয়ে আগড়ে রাখার উত্তম ভরসাযোগ্য একটা ছেলে তুই নয়। নিবান উঠে দাঁড়ালো, মুখে মৃদু হাসি ফুটিয়ে মান্যতার মাথায় হাত রাখলো। বর্ষাযোগ্য ছোঁয়া ফের কোমল কণ্ঠে বলল, তবে তুমি হ্যাঁ না যে সিদ্ধান্ত নেবে সেটাই সিদ্ধান্ত বলে মানা হবে। নিবান চলে গেল। কৌরি সেদিকে এক পলক তাকিয়ে মাথা নিচু করে চুপ হয়ে বসে থাকা মান্যতার দিকে তাকালো। আজ 4 মাসের অধিক সময় মান্যতা আপু নামক মেয়েটাকে দেখছে সে। তার কোনো ফোন নিয়ে মৌনতা নাফিম সে অবাধ ঘাটাঘাটি করে। কখনো প্রেম সম্পর্কিত কোনো কিছু তো নজরে পড়েনি, এমনকি কখনো সেভাবে কারোর সাথে কথা বলতে দেখেনি। তবুও ত্রিনয় ভাইয়ের মতো ছেলেকে স্বীকার করতে আপুর এত দ্বিধা কেন? কেন এই নীরবতা? ত্রিনয় ভাইয়া তো খুব ভালো ছেলে আপু, তবে কেন এত দ্বিধা করছো? মান্যতা কেমন দুর্বল নজরে কৌরির পানে তাকালো। কি করে বলবে সে একটা বাজে ছেলের সাথে তার সম্পর্কে গড়ে উঠেছিল, যদি কয়েক মাসের মধ্যে সম্পর্কটা ভেঙে গিয়েছিল। আর পুরো ক্রেডিট ওই মানুষটার। সে ছেলের সাথে হাতে হাত ধরে হাঁটা, এই রেস্টুরেন্ট, সে কফি সব ঘুরতে দেখেছে, তার সাথে রুম রেট করতে চাওয়া, কিসিং মিচিং করার জন্য জোরাজুরি করা, সব তথ্য ওই মানুষটার জানা। সে বর্ণনা সে পেয়েছে। আর সেই সব ভুলে সেই লোকটার সাথে নির্দ্বিধায় নির্লজ্জের মতো সংসার করবে কি করে সে? যেখানে মানুষের সামনাসামনি হতে স্মৃতিগুলো হতে থাকে বিষয়গুলো। লজ্জায় মাথা উঁচু করে মানুষের মুখের দিকে তাকানো হয়ে ওঠে না। তার সাথে আজীবন সংসার কিভাবে কি করে সম্ভব? মান্যতার চাহনি দেখে কৌরি আর প্রশ্ন করল না, আর না প্রশ্ন করা প্রশ্নের উত্তর পেতে চাইল। শুধু মান্যতা বসে থাকা চেয়ারটার পেছনে গিয়ে তাকে দুহাতে জড়িয়ে ধরে ভরসা দিল। মান্যতার সাথে সময় কাটিয়ে সেখানে থেকে বেশ ঘন্টাখানেক পরে রুমে ঢুকলো কৌরি। সে রুমে ঢোকার অপেক্ষায় ছিল যেন একজন। রুমের দরজা ফাঁক হতেই তাকে যেন চিলের ছোঁ মেরে টেনে নিয়ে বুকে শক্ত করে জড়িয়ে নিল অপেক্ষা তৃষ্ণার্ত মানুষটা। তার পাতলা দেহটা এমনভাবে আষ্টে পিষ্টে জড়িয়ে নিল নিজের সাথে, যেন বুকে নয় নিজের শরীরের সাথে মিশিয়ে নিতে চাইছে মানুষটা। আশ্চর্য হয়ে হঠাৎ ঘটে যাওয়া কাণ্ডে ভীমর হয়ে রইল কৌরি। তাতে ক্লান্ত কি মানুষটা? না। গায়ের হিজাবটা টেনে ছাড়িয়ে নিয়ে বেডে ছুঁড়ে দিতেই কৌরি এবার নিজেই নিজেকে শক্ত করে সঁপে দিল সেই বুকে। মুঠো হাতে জড়িয়ে ধরল মানুষটার বলিষ্ঠ পিঠ। করছেন কি? আমার গায়ে ওড়না নেই। বলেই যেন বিব্রত হলো সে, অথচ সে মানুষটা তার কথাগুলোকে পুরো আগ্রহ করে বলল, এটা শাস্তি। সকাল সকাল আমাকে রুমে ফেলে উড়ন্ত প্রজাপতির মতো বাগানে ঘুরে বেড়ানোর জন্য। কৌরি চুপ, উত্তর করল না। যদিও উত্তর দেওয়ার পর্যায়ে সে নেই। চুলের আস্তরণে ঠোঁটের ছোঁয়া পেতে হাত দুটোর বান্ধনে যেন আরো ধীর হলো। জড়িয়ে ধরা মানুষটা ফের বলতে শুরু করলো, সেদিন ওই বর্ষার দিনে যখন তোমাকে পাওয়া যাচ্ছিল না, পাচ্ছিলাম না তোমাকে, সেদিন কঠিনভাবে অনুভব করেছিলাম তোমার প্রতি আমার দুর্বলতা, আমার স্বাভাবিক নিঃশ্বাসের অকুলনতা। তারপর তোমাকে যখন পেয়েছিলাম এভাবেই নিজের সাথে জড়িয়ে নিতে ইচ্ছে করেছিল। বর্ষার পানিতে ভেজা ওই ক্রন্দনরত মুখটায় আদর ছুঁয়ে দিতে মন চেয়েছিল খুব। আমি তৃষ্ণান্ত পথিক, অনাহারী হলেও বিবেক ছুতে ছিল না আমার আহার। তারপর সেদিন হসপিটালে যখন তোমাকে ওভাবে নির্জীব ঘুমিয়ে থাকতে দেখলাম, তোমাকে ঠিক এইভাবে বুকে জড়িয়ে নেওয়ার তৃষ্ণাটা আমার চৌগুণ হলো। অথচ আমি অসহায় পথিক, আমি বিবেকের বশীভূত, পারলাম না তোমাকে ছুতে। নিজের সংবরণ করলাম, তবে নিজেকে সহনশীল ব্যক্তি হিসেবে অমোঘ করতে পারলাম না। আর একটা দিন দেরি নয়, তোমাকে আমার হালাল রূপে পাওয়ার তৃষ্ণাই পেল। হালাল করে নিলাম সেই তৃষ্ণার্ত পথিককে। তুমি সকাল সকাল একা ফেলে প্রজাপতির মতো রঙিন পাখনা মেলে ঘুরে বেড়াচ্ছ, সেই পথে কি করে মেনে নিবে? কৌরি শান্ত মেয়ে, তাকে যেন আরো শান্ত অনুভব করলো নিবান। হঠাৎ তাকে ছোঁয়ার অনুযোগ নেই, অভিযোগ নেই, কেমন যেন শান্ত মেয়ের মতো লেপ্টে আছে তার বুকে। হাতে থাকা ওড়নাটা মেয়েটার গায়ে জড়িয়ে দিল নিবান। কৌরি এবার তড়িৎ মুখ উঁচু করে চাইল। তা দেখে নিবান মৃদু হেসে দুষ্টু মিষ্টি কণ্ঠে বলল, বরটাকে খুব খারাপ মনে হয়েছে তাই না, বিয়ে হতে না হতেই? নিবানের কথা শেষ করতে দিল না। তার আগে মাথা ঘন ঘন এদিকে ওদিকে নাড়িয়ে না সম্মতি জানিয়ে মুখে বলল, আপনি একটু খারাপ নন, একটুও না। শেষের কথাগুলো নিবানের মুখের দিকে তাকিয়ে বলতে পারল না, তাই স্বইচ্ছায় আবারও মাথা রাখতে হলো তার বুকে।
লজ্জার আড়ষ্টতায় কথাগুলো বলে চুপচাপ রইল। নিপানের হাসি চওড়া হলো। সে অমায়িক হাসি কণ্ঠ রেশ পেল। গৌরীর পিঠে রাখা হাতটা আলতো স্পর্শে বুলাতে বুলাতে বলল, আমার বুঝদার লক্ষ্মী সোনা বউটা। আচ্ছা, রেডি হয়ে নাও, আমাদেরও বাড়িতে দাদুমার কাছে যেতে হবে।